जगन्नाथ, जय जगन्नाथ। 60 odd constituencies out of the 234. There were noticeable differences between the total number of votes polled according to the Form 17. You know the Form 17 which is signed at the end of the day saying that X votes were polled in every booth, and then you get, how many number of booths times 20 to 17. And the Form 20 which is on the counting day, the declaration of results signed by the returning officer. The Form 17 and Form 20 had huge gaps in counting, like in some cases like 5,000, 8,000 votes. আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে আপনার শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে যেতে পারে। আমরা কি আদৌ একটি স্বাধীন প্রজাতন্ত্রে বাস করছি, নাকি আমাদের অজান্তেই বদলে যাচ্ছে গণতন্ত্রের ব্যাকরণ? সারা দেশ যখন প্রজাতন্ত্র দিবস পালন করছে, ঠিক তখনই ফ্রন্টলাইন পত্রিকায় আজাদ আশরাফের একটি তদন্তমূলক প্রতিবেদনে বোম ফাটালো। তোলপাড় রাজনৈতিক মহল। 2024 সালের ওড়িশা বিধানসভা ভোটের তথ্য কিভাবে আমাদের প্রজাতন্ত্রকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে তার এক ভয়াবহ চিত্র আমাদের সামনে এসেছে। ঠিক একইভাবে মেঘ জমেছে পশ্চিমবঙ্গের আকাশে। প্রশ্ন উঠছে, নির্বাচন কমিশন নাকি নির্যাতন কমিশন? ওড়িশার সেই রহস্যময় খেলা কি এবার বাংলার মাটিতে মঞ্চস্থ হতে চলেছে? নমস্কার, আমি মধুরিমা ভৌমিক, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। बंगाल की हर दिशा में भारतीय जनता पार्टी के सुशासन की सरकार है और बंगाल में सुशासन की बारी है। और इसलिए मैंने बिहार चुनाव की जीत के बाद ही कह दिया था, मां गंगा के आशीर्वाद से अब बंगाल में भी विकास की गंगा बहेगी। স্ক্রিনে দ্য হিন্দু সংবাদপত্র গোষ্ঠীর ফ্রন্টলাইন ম্যাগাজিনের কভার স্টোরিতে প্রকাশিত এই তদন্তমূলক খবরটি দেখুন। সংবিধান হাতে নিয়ে আমরা প্রজাতন্ত্র উদযাপন করি, কিন্তু প্রশ্নটা অস্বস্তিকর। এই প্রজাতন্ত্র কি এখনো ভেতরে অটুট রয়েছে, নাকি কেবল বাইরের খোলসটাই চকচক করছে? ফ্রন্টলাইন পত্রিকার সিনিয়র রিপোর্টার আজাদ আশরাফের তদন্তমূলক প্রতিবেদনের শিরোনাম, হাউ ওড়িশাস 2024 পোল ডেটা হ্যালোজ আউট দ্য রিপাবলিক। এই প্রশ্নটাই সামনে এনে ছুড়ে দিয়েছে। হাউ ওড়িশাস 2024 পোল ডেটা হ্যালোজ আউট দ্য রিপাবলিক, অর্থাৎ ওড়িশার 2024 সালের ভোটের পরিসংখ্যান কিভাবে প্রজাতন্ত্রকে ভেতর থেকে ফাঁপা করে দিচ্ছে। হ্যালোজ আউট শব্দটা লক্ষ্য করুন, ভেঙে দেয় না, উড়িয়ে দেয় না, নিঃশব্দে ভেতরটা ফাঁপা করে দেয়। যেমন উইপোকা কাঠ খায়, বাইরে কিছু বোঝা যায় না, কিন্তু ভেতরটা ধীরে ধীরে ঝরঝরে হতে থাকে, তারপর শূন্য, ফাঁপা হয়ে যায়। আরবি ভাষায় আজাদ শব্দের অর্থ অলৌকিক কাজ। অলৌকিক সাংবাদিকতার নমুনাই পেশ করেছেন আজাদ আশরাফ। 2024 সালের ওড়িশা, একদিকে বিধানসভা ভোট, অন্যদিকে লোকসভা নির্বাচন। একটানা 24 বছর ধরে ক্ষমতায় থাকা মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের মহাপতন। মোট 147টি আসনের মধ্যে নবীনের বিজু জনতা দলের রথের চাকা থেমে যায় মাত্র 51টি আসনে। অন্যদিকে রাজকীয় উত্থান ঘটে বিজেপির। এই প্রথম কলিঙ্গের মসনদে বসে বিজেপি। সংখ্যাগরিষ্ঠতার থেকে 4টে বেশি 78টি আসনে জিতে তারা ক্ষমতায় আসে। এখানেই শেষ নয়, টানা 24 বছরের ব্যাচেলর মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক কান্তাবাঞ্জি কেন্দ্র থেকে বিজেপির লক্ষণবাগের কাছে ধরাশায়ী হন। আপাত দৃষ্টিতে মনে হতেই পারে এটা গণতন্ত্রের স্বাভাবিক রদবদল। একটানা খুব বেশি দিন কোন সরকার ক্ষমতায় থাকলে সেই সরকার এবং তার প্রশাসনের বিরুদ্ধে মানুষের মনে ক্ষোভ জন্ম নেওয়াই স্বাভাবিক। ভোটার বদলেছে, সরকার বদলেছে, তাই বলে কি গল্প শেষ? না, আজাদ আশরাফ দেখিয়েছেন এই গল্পের নিচে আরেকটা গল্প রয়েছে। সংখ্যার গল্প, ডেটার গল্প, প্রশাসনের গল্প। আর সেই গল্পটা যত এগোয় তত স্পষ্ট হয় এটা কেবল ওড়িশার গল্প নয়, এটা একটা মডেল যা পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে আরো উন্নত সংস্করণে প্রয়োগ হতে পারে। পোল্ড ভোট আর কাউন্টেড ভোটের মধ্যেও যে অদ্ভুত ফাঁক থাকে, ফ্রন্টলাইনের এই বিস্ফোরক প্রতিবেদন তা আমাদের দেখিয়েছে। কতগুলো ভোট পড়লো আর কতগুলো ভোট গণনা হলো, এই দুয়ের মধ্যে ছোট ছোট পার্থক্য, ছোট কিন্তু ধারাবাহিক। বিচ্ছিন্ন ভুল নয়, একটা প্যাটার্ন। নির্বাচনে ভুল হয়, প্রশাসনিক ত্রুটি হয়, কিন্তু প্রশ্ন হলো দাঁড়িপাল্লায় এই ভুলগুলো কার দিকে ঝুঁকে রয়েছে? এতে কার লাভ হচ্ছে?
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে কেন গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে এই খবর? চলুন সেটা আগে দেখা যাক। 2024-এ ওড়িশায় কি হয়েছিল ধরা যাক। আপনি ভোট দিতে গেলেন, একই দিনে একই কেন্দ্রে দুটি নির্বাচন, লোকসভা এবং বিধানসভা। একজন সাধারণ ভোটারের মাথায় স্বাভাবিকভাবেই থাকবে দুটোতেই ভোট দিতে হবে। এক আধজন ভোটার ভুল করতে পারেন, কিন্তু হাজার হাজার মানুষকেই একই ভুল করতে পারেন? 2024-এ ওড়িশার লোকসভা এবং বিধানসভা নির্বাচন একই দিন, একই ভোট কেন্দ্র, একই হল ঘরে অনুষ্ঠিত হয়েছিল 13ই মে থেকে 1 জুন। এই সময়ের মধ্যে যে ভোটার বুথে এসেছেন সাধারণত তার দুটো ব্যালটেই ভোট দেওয়ার কথা, কিন্তু বাস্তবের চিত্র সেই সাধারণ যুক্তিকে একদম ভেঙে দিয়েছে। দেখা যাচ্ছে লোকসভা এবং বিধানসভা নির্বাচনের ভোটের সংখ্যায় এমন বিপুল এবং ধারাবাহিক ফারাক যাকে শুধু যন্ত্রের ভুল বলে উড়িয়ে দেওয়া যায় না। যদি একই ভোটার একই কেন্দ্রে হাজির হন, তবে এক নির্বাচনে ভোট পড়লো আর অন্যটিতে পড়লো না, এটা কিভাবে সম্ভব? এই নিখোঁজ ভোট কি বিচ্ছিন্ন ঘটনা নাকি একটা প্যাটার্ন? আরো বিস্ফোরক বিষয়, এই অসঙ্গতি নিয়ে যখন নির্বাচন কমিশনের কাছে আরটিআই আইনে প্রশ্ন করেছিলেন রিপোর্টার, কমিশনের আধিকারিকেরা তার জবাব দিতে অস্বীকার করেন বলেই রিপোর্ট দাবি করা হয়েছে। লোকসভা এবং বিধানসভা নির্বাচনের পরিসংখ্যানে যে স্পষ্ট বৈপরীত্য দেখা যাচ্ছে তা শুধু ওড়িশার নির্বাচনী ফল নয়, পুরো নির্বাচনী ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। এই কারণেই ফ্রন্ট লাইনের এই রিপোর্ট শুধু একটি রাজ্যের নির্বাচন বিশ্লেষণ নয়, এটা হলো ভারতের প্রজাতন্ত্র এবং গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে এক ভয়ঙ্কর সতর্ক বার্তা। আজাদ আশরাফ আরটিআই করে নির্বাচন কমিশনের অফিসিয়াল ডেটা মিলিয়ে দেখিয়েছেন অনেক বুথে এমন পার্থক্য হয়েছে যেগুলো স্ট্যাটিস্টিক্যালি নয়েজ বলে উড়িয়ে দেওয়া যায় না। আর এখানেই ঢুকে পড়ে নির্বাচন কমিশনের ভূমিকা। টানা 24 বছর ক্ষমতায় থাকার পর হারের ধাক্কা খেয়ে বিজেপি 2024 সালের ডিসেম্বর মাসে নির্বাচন কমিশনের কাছে একটি বিস্তারিত অভিযোগপত্র জমা দেয়। সেখানে তারা 3টি গুরুতর অভিযোগ তোলে। প্রথম এবং সবচেয়ে গুরুতর অভিযোগ, ফর্ম 17C এবং ফর্ম 20-র অমিল। কি এই ফর্ম 17C? প্রতিটি বুথে কতজন ভোট দিলেন তার রেকর্ড। ভোট শেষ হতেই এই নথি তৈরি হয়। তাহলে ফর্ম 20 কি? সেই বুথে কটা ভোট গণনা করা হলো তার সরকারি হিসেব। নিয়ম স্পষ্ট, ফর্ম 17C এবং ফর্ম 20-র সংখ্যা হুবহু এক হতে হবে, কিন্তু ওড়িশায় বাস্তবে তা হয়নি। বিজেডির দাবি 147টি বিধানসভা কেন্দ্রের 58টি বুথে ভয়ঙ্কর গরমিল ধরা পড়েছে। কোথাও একটি ভোটের পার্থক্য, কোথাও আবার 908টি ভোট পর্যন্ত ফারাক। স্তম্ভিত করে দেওয়ার মতন কিছু উদাহরণ সামনে নিয়ে এসেছে ফ্রন্ট লাইনের রিপোর্ট। যেমন ফুলবানি বিধানসভা, বুথ নম্বর 57, ফর্ম 17C বলছে ভোট পড়েছে 682টি, অথচ ফর্ম 20 বলছে গণনা হয়েছে 0। সরল প্রশ্ন, 682টি ভোট গেল কোথায়? চলুন তলসরা বিধানসভায়, বুথ নম্বর 165 এবং 219, ফর্ম 17C বলছে মোট ভোট পড়েছে 1044টি, অথচ ফর্ম 20 বলছে গণনায় একটাও ভোট নেই। এবার চলুন কুচিদা আসরে, 53 নম্বর বুথ, ফর্ম 17C দেখাচ্ছে 777 জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন 627 জন, কিন্তু 20C বলছে গণনায় প্রাপ্ত ভোটের সংখ্যা 0। হ্যাঁ, 0। এত ভোট বাতাসে মিলিয়ে গেল কিভাবে? দ্বিতীয় গুরুতর অভিযোগ, ভোট শুধু বাতাসেই মিলিয়ে যায়নি, যোগও হয়েছে। যেমন পদমপুর বিধানসভা, সেখানকার 14টি বুথে ফর্ম 17C অনুযায়ী ভোট পড়েছে মাত্র 82টি, কিন্তু ফর্ম 20 অনুযায়ী গণনা হয়েছে 9304টি ভোট, অর্থাৎ 9222টি ভুতুড়ে ভোট যোগ হয়েছে। প্রশ্নটা সোজা, এ কেমন ভানুমতির খেলা? 3 নম্বর অভিযোগ, তথ্য লুকানোর চেষ্টা। বিজেডি জানায় ওড়িশার মোট 36,000 বুথের সব ফর্ম 17C তাদের কাছে ছিল না। অনেক বুথ এজেন্ট ফর্ম নেননি, আবার কেউ হারের হতাশায় তা সংরক্ষণ করেননি। বিজেডি আরটিআই করে জেলা প্রশাসনের কাছে সমস্ত ফর্ম 17C চায়। ফলাফল শুনবেন, অধিকাংশ জেলার রিটার্নিং অফিসার তথা জেলা শাসক কোনো উত্তরই দেননি। কোথাও আবেদন খারিজ হয়েছে, শুধু ফুলবানি এবং তলসরা এই দুটো বিধানসভার ফর্ম পাওয়া গেছে। তার মানে
আরটিআই করেও 36,000 বুথের মধ্যে পরাজিত দল হাতে পেয়েছে মাত্র 2টি বুথের নথি। বিজেডির তৃতীয় বিস্ফোরক অভিযোগ হচ্ছে লোকসভা এবং বিধানসভা ভোটে অস্বাভাবিক ফারাক। একই দিনে একই বুথে একই হলে লোকসভা এবং বিধানসভার ভোট অনুষ্ঠিত হয়েছে, তাহলে একটিতে ভোট পড়লো আর অন্যটিতে পড়লো না, এটা কিভাবে সম্ভব? বিজু জনতা দল উদাহরণ দিয়ে দেখিয়েছে ঢেঙ্কানাল লোকসভা কেন্দ্র বিধানসভার ভোট লোকসভার তুলনায় 456টি বেশি পড়েছে। কন্ধমাল লোকসভা কেন্দ্রে লোকসভার ভোট বিধানসভার তুলনায় 3,521টি বেশি পড়েছে। এমন 17টি লোকসভা কেন্দ্রে লোকসভা এবং বিধানসভা ভোটের ফারাক ছিল 500 থেকে 4,000 ভোট পর্যন্ত। বিজেডির প্রশ্ন, এত মানুষ কিভাবে শুধু একটাই ভোট দিয়ে অন্যটায় ভোট দিতে ভুলে গেলেন? যদি কেউ বুথ পর্যন্ত যায় তাহলে কি সে একটি মাত্র ভোটাধিকার ব্যবহার করবে? আরো গুরুতর অভিযোগ, ভোটদানের শতাংশ রহস্যজনক লাভ দিয়েছে। ভোটের দিন বিকেল 5টায় প্রাপ্ত ভোটের যে হার প্রকাশিত হয় তা রাত 11:45-এ আমূল বদলে যায়। দুদিন পর সেই হার ফের সংশোধন করা হয়, অর্থাৎ সংখ্যাটা বারবার পাল্টেছে। কতটা বৃদ্ধি হয়েছে জানেন? লোকসভা আসনে 7% থেকে 17% পর্যন্ত, বিধানসভা আসনে 8.54% থেকে 30.64% পর্যন্ত। ভাবা যায় সবচেয়ে বেশি বৃদ্ধি দেখা গেছিল কেওনঝড় বিধানসভা কেন্দ্রে, যেখান থেকে বর্তমান বিজেপি মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি জয়ী হয়েছিলেন। বিজু জনতা দলের অসহায় প্রশ্ন ছিল, ওড়িশায় কি মানুষ মাঝরাত পর্যন্ত লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছিলেন, নাকি পরিসংখ্যানই রাতের অন্ধকারে এই অস্বাভাবিক বৃদ্ধি ঘটেছে? তাদের একটা প্রশ্নেরও সন্তোষজনক জবাব দেয়নি নির্বাচন কমিশন। এই একই জিনিস ঘটেছিল 2024-এ মহারাষ্ট্রের বিধানসভা ভোটেও। বিকেল 5টায় কমিশন জানিয়েছিল ভোটের টার্ন আউট 58.22%। শেষ পর্যন্ত ওই দিন রাত 11:30টার আপডেটে এটা বেড়ে গেছিল 66%-এরও বেশি, মানে প্রায় 8 পয়েন্ট বেড়ে গেছিল, যা 48 লক্ষ অতিরিক্ত ভোটের সমান। একটা রাজ্যের দীর্ঘদিনের শাসক দল ধসে গেল, আর সেখানে এমন এক শক্তি এলো যাদের জয় নিয়ে তথ্যই কথা বলছে না। আশরাফ একে বলেছেন হলোইং আউট দ্য রিপাবলিক, অর্থাৎ উপর থেকে খোলসটা ঠিক আছে কিন্তু ভেতরে গণতন্ত্রের কলজিটা নেই। আজাদ আশরাফ রিপোর্টে লিখেছেন তিনি দুজন নির্বাচন আধিকারিককে জিজ্ঞেস করেছিলেন বিজেডিকে যে জবাব দেওয়া হয়েছে বা দেওয়া হয়নি সেই বিষয়ে কমিশনের বক্তব্য কি, কিন্তু কোনো উত্তর মেলেনি বলে রিপোর্টারের দাবি। প্রশ্ন উঠবেই, নির্বাচন কমিশন কেন বারবার জবাব এড়িয়ে যাচ্ছে? এই অভিযোগগুলো নিছক রাজনৈতিক চিৎকার নয়, এগুলো সংখ্যা, নথি আর সরকারি রেকর্ডের উপর দাঁড়িয়ে থাকা গুরুতর প্রশ্ন। বিশেষ করে সামনেই পশ্চিমবঙ্গ সহ তামিলনাড়ু, কেরালা, আসামে বিধানসভা নির্বাচন। ফলে এই 4 রাজ্যের নির্বাচনের বিশ্বাসযোগ্যতা এবং সুনাম গভীর সংকটে পড়েওছে। কখনো মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো রাহুল গান্ধী, কখনো MK স্টালিন, কখনো আদিত্য ঠাকরে, কখনো বিজেডি প্রশ্ন তুলছে। আমাদের মৌলিক প্রশ্ন একটাই, সব বিরোধী দল কেন নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলছে? এমন অভূতপূর্ব প্যাটার্নের সামনে পশ্চিমবঙ্গে আদৌ কতদূর খেলতে পারবেন মমতা ব্যানার্জি? কতদূর পারবেন স্টালিন? তার চেয়েও বড় প্রশ্ন, এই দুর্ধর্ষ প্যাটার্নের সামনে আজ কিংবা আগামী দিনে বিরোধীদের কেউ কতদূর পর্যন্ত হালে পানি পাবেন? $1,000,000 ডলারের প্রশ্ন। আজাদ আশরাফ যুক্তি দিয়েছেন যে ওড়িশার এই মডেলটি ভারতের অন্যান্য রাজ্যের জন্য একটি ব্লুপ্রিন্ট হতে পারে, যেখানে স্থানীয় রাজনৈতিক শক্তিকে দুর্বল করতে কেন্দ্রীয় এজেন্সি এবং নির্বাচনী ডেটা ম্যানিপুলেশনকে ব্যবহার করা হচ্ছে। তিনি একে গণতন্ত্রের পদ্ধতিগত ক্ষয় হিসেবে বর্ণনা করেছেন। পশ্চিমবঙ্গে SIR থেকে শুরু করে IAS, IPS অফিসারদের বদলি একটার পর একটা দৃশ্যে ক্রমশ স্পষ্ট হচ্ছে অঙ্গ আর কলিঙ্গ জয়ের পর এবার বঙ্গকে কেন্দ্রীয় প্রভুদের হাতে তুলে দিতে এ কেমন খেলা খেলতে শুরু করেছে কমিশন। আগামী 2রা ফেব্রুয়ারি দেশের মুখ্য নির্বাচন কমিশনার সহ ফুল বেঞ্চের সঙ্গে দেখা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2011 থেকে তিনি বাংলার মুখ্যমন্ত্রী। গত 15 বছর ধরে কত নির্বাচন এসেছে গেছে, কিন্তু ভোটের মুখে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে মমতার মুখোমুখি সাক্ষাৎ একেবারে নজিরবিহীন। শুধু মমতা কেন, তথ্য ঘেটে দেখা যাচ্ছে এর আগে কোশ্মিনকালে ভারতের কোনো বিরোধী শাসিত অঙ্গরাজ্যের
কোনো মুখ্যমন্ত্রী ভোটের মুখে দিল্লির নির্বাচন সদরে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেননি। এই নির্বাচন কমিশনের নেতৃত্বে থেকে ধ্যানেশ কুমার, দিল্লির রাজনৈতিক করিডোরে পরিচিত নাম। অমিত শাহের অতি আস্থাভাজন বলেই তার পরিচয়। কিন্তু প্রশ্নটা ব্যক্তিগত নয়, প্রাতিষ্ঠানিক। নির্বাচন কমিশন কি আর সংবিধানের নিরপেক্ষ রক্ষক, নাকি শাসক দলের স্ট্র্যাটেজিক অ্যাসেট? নজর ফেরান বাংলার দিকে। আগামী মার্চ এপ্রিলে এই রাজ্য বিধানসভার ভোট অনুষ্ঠিত হওয়ার কথা। আর ঠিক এই সময় বাংলার রাজনৈতিক অন্দরমহলে সামান্য একটা শব্দ এসআই যেন কাঁপন ধরিয়ে দিচ্ছে। হিংসা, অশান্তি, রাজ্য সরকারের বাধা, প্রশাসনিক সমস্যার জেরে এসআইআর এর কাজ শেষ করতে না পারার যুক্তি দেখিয়ে বাংলায় বিধানসভা ভোট পিছিয়ে যেতে পারে, কিংবা রাষ্ট্রপতি শাসন জারি করে 6 মাস পরে সেই ভোট করানো হতে পারে, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের গুজবে আমরা যাচ্ছি না, বরং বেদনাদায়ক প্রশ্ন হলো, নির্বাচন কমিশনের এই অতি সক্রিয়তা কি নিছকে নিয়ম রক্ষা? অমর্ত্য সেনের মতন মানুষ, যিনি বিশ্বজুড়ে গণতন্ত্র আর ক্ষুধার অর্থনীতি নিয়ে কথা বলেন, এই বয়সে যার কোনো রাজনৈতিক লাভ নেই, চাহিদাও নেই, তিনি আশঙ্কা করছেন ভোটার তালিকার নামে নাগরিকত্ব, প্রতিনিধিত্ব, গণতন্ত্র সবকিছুকে প্রশ্নের মুখে ফেলা হচ্ছে। তৃণমূলের অভিযোগ এটা মেরুদণ্ড ভেঙে দেওয়ার কৌশল। কিন্তু সাধারণ মানুষ কি দেখছে? প্রতিদিন নবান্নের অফিসারদের উপর নতুন নতুন ফতোয়া, বদলি, শোকজ, সেন্ট্রাল ডেপুটেশন। মনে হচ্ছে রাজ্য সরকার নয়, নবান্ন চালাবে দিল্লির নির্বাচন সদর। এটাকে কি নিরপেক্ষতা বলে, নাকি এটা এক সুচারু সফট ক্রিউ বা নরম অভ্যুত্থান? কল্পনা করুন একজন আইএএস বা আইপিএস অফিসার, যিনি বছরের পর বছর একটি নির্দিষ্ট রাজ্যের মানুষের পালস বোঝেন, তাকে ভোটের ঠিক আগে এমন এক চক্রব্যূহে ফেলা হচ্ছে যেখানে তার প্রতিটি কলমের আঁচড় দিল্লির আতশকাচের তলায় থাকবে। যেন রাজ্য সরকার প্রশাসনের মালিক নয়, কেবল কেয়ারটেকার। রাষ্ট্রীয় শাসক কি তবে রাজনৈতিকভাবে লড়াই করতে ভয় পাচ্ছে? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, ওড়িশায় বিউরোক্রেসিকে যেভাবে নিউট্রালাইজ করা হয়েছিল, ঠিক সেই মডেলটাই এখানে কপি পেস্ট করা হচ্ছে। বাংলার অফিসাররা প্রবল চাপে, তাদের বলা হচ্ছে হয় দিল্লির কথা শোনো, নয়তো শাস্তির মুখে পড়ো। কমিশন কি তবে নিরপেক্ষ রেফারি, নাকি কেন্দ্রীয় শাসকের হয়ে নামা দ্বাদশ খেলোয়াড়? এই প্রশ্নটাই এখন বাংলার চায়ের দোকান থেকে ড্রয়িং রুম সব জায়গায় ঘুরপাক খাচ্ছে। পশ্চিমবঙ্গের হাজার হাজার বুথে ভোটার লিস্টের রদবদল নিয়ে অভিযোগ উঠছে। কোথাও নাম কাটা যাচ্ছে, কোথাও এমন নাম ঢুকছে যাদের অস্তিত্ব নেই। প্রশ্ন হলো, যদি ওড়িশার মতন এখানেও ভোট পড়া আর ভোট গণনার মধ্যে সেই রহস্যময় গ্যাপ তৈরি হয়, যদি ইভিএম এর রেজাল্ট জনমতের প্রতিফলন না হয়ে কোনো বিশেষ অ্যালগরিদমের ফসল হয়, রাষ্ট্রীয় শাসকরা চাইছেন যে কোনো মূল্যে ক্ষমতা দখল করতে, আর সেই লক্ষ্য পূরণে নির্বাচন কমিশনকে ঢাল হিসেবে ব্যবহার করার অভিযোগ এখন আর শুধু বিরোধীদের নয়, বুদ্ধিজীবী মহলেরও। অমর্ত্য সেনের উদ্বেগ তো অমূলক হতে পারে না। অনেকে আজ নির্বাচন কমিশনকে বলছেন নির্যাতন কমিশন। শব্দটা কঠিন, কিন্তু প্রশ্নটা হলো এই শব্দটা কেন জন্ম নিচ্ছে? কারণ কমিশনের কাজ হওয়ার কথা ছিল ভোট করানো, কিন্তু দিনের পর দিন বাস্তবের খণ্ডচিত্রগুলো বলে দিচ্ছে তারা এখন ভোট পরিচালনা করার বদলে ভোট নিয়ন্ত্রণ করতে বেশি আগ্রহী। যেন তারা নিজেরাই খেলায় নেমে পড়েছে এবং আশ্চর্যভাবে সব সিদ্ধান্ত একদিকে যাচ্ছে। বিজেপির লক্ষ্য কি? পশ্চিমবঙ্গের ক্ষমতা? সেটা কোনো গোপন কথা নয়, সেটাই স্বাভাবিক। কিন্তু যেটা নতুন সেটা হলো এই নজিরবিহীন প্যাটার্ন। বাংলার মাটি আর ওড়িশার মাটি এক নয়, রাজনৈতিক বাস্তবতাও আলাদা, ঠিক, কিন্তু প্রশাসনিক ছক, নির্বাচন কমিশনের আচরণ, ওড়িশায় নবীন পট্টনায়কের শাসন একটা ক্লান্তি বোধ ছিল, কিন্তু বাংলায় তৃণমূলের শিকড় অনেক গভীরে। তাই এখানে শুধুমাত্র রাজনৈতিক ভাষণ দিয়ে কাজ হবে না, এখানে দরকার প্রশাসনিক সার্জারি। আর সেই সার্জারির স্ক্যালপেলই কি নির্বাচন কমিশনের একের পর এক নির্দেশাবলী? এটা কি কেবল তৃণমূল কংগ্রেসের মেরুদণ্ড ভাঙার চেষ্টা, নাকি বাংলায় স্বায়ত্ত শাসনের উপর আঘাত? যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় রাজ্য সরকারের উপর নির্বাচন কমিশনের এই খবরদারি আসলে দিল্লির পরোক্ষ শাসন কায়েমের একটা নীল নকশা। আজাদ আশরাফ ওড়িশার তথ্য দিয়ে আমাদের চোখ খুলে দিয়েছেন। তিনি দেখিয়েছেন কিভাবে গণতন্ত্রের মন্দিরকে ভেতর থেকে ফাঁপা করে দেওয়া যায়। সবচেয়ে বড় প্রশ্ন, পশ্চিমবঙ্গ কি এখন সেই ল্যাবরেটরি? 2026-এর ভোট কিন্তু শুধুমাত্র সরকার গড়ার ভোট হবে না, এটা হবে একটা পরীক্ষা। বাংলার মানুষ কি তাদের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে পারবে,
নাকি ওড়িশার সেই রহস্যময় ডেটা লজিক বাংলাকে গ্রাস করবে? মনে রাখবেন, যখন নির্বাচন কমিশন নির্যাতন কমিশন হয়ে ওঠে, তখন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব বেড়ে যায় হাজার গুণ। আজাদ আশরাফদের মতন সাংবাদিকরা হয়তো পথ দেখাবেন, অমর্ত্য সেনরা হয়তো সাবধান করবেন, কিন্তু আসল লড়াইটা লড়তে হবে আপনাদের। সবশেষে জরুরি প্রশ্ন, আপনাদের একটি ভোট কি মেশিনের গোলকধাঁধায় হারিয়ে যাবে, নাকি সেটাই হবে গণতন্ত্রের শেষ রক্ষা কবচ? প্রজাতন্ত্র কি এখনো আমাদের, নাকি আমরা কেবল তার দর্শক? এই প্রশ্নটাই তুলে দিয়েছে ওড়িশার ভোটের অঙ্ক, আর এই প্রশ্নটাই ঢুকছে পশ্চিমবঙ্গের নির্বাচনে। গল্পটা এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু। ভেবে দেখবেন। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু না আমি যথেষ্ট।